একটা সিজারিয়ান রোগীর আর ওই সিজারিয়ান যে রোগীর বাচ্চা হয়, দেখা গেছে যে সে তাদেরকে বা তাদের কাছে যাইতে গেলে ১০১ বার পরিষ্কার হয়ে যাইতে হয়, ১০১ বার নিজের সেফটি নিয়ে যাইতে হয়। কারণ আপনার থেকে আপনার হাতে যদি কোনো জীবাণু থাকে তাহলে গিয়ে ওই যে সিজারিয়ান যে তার সমস্যা হতে পারে, বা রোগী যে তার সমস্যা হতে পারে, প্লাস তার বাচ্চারও সমস্যা কিন্তু হইতে পারে। এখন যে ওয়ার্ডটা নেওয়া হয়, মানে যেই ওয়ার্ডে থাকা হয় বা একটা কেবিন নেওয়া হয়, তো সেইখানে গিয়ে কিন্তু ডক্টর আগে থেকে বইলা দেয় যে এই রোগীর আশেপাশে পরিষ্কার না হয়ে কিন্তু আসা যাবে না, যে কেউ চাইলে আসতে পারবে না। পরিষ্কার হয়ে তারপরে প্লাস তার আশেপাশে যে জিনিসগুলো থাকে, হ্যাঁ, সেই জিনিসগুলা কিন্তু পরিষ্কার কইরা তারপরে যাইতে হবে। তার আশেপাশে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, না হলে ওই যে কাটা ছেঁড়া যেখানে সেখানে কিন্তু ইনফেকশনের সমস্যা থাকতে পারে। তারপরে বাচ্চার ক্ষেত্রেও, যেহেতু বাচ্চার নাভিটা এখন কাঁচা, তানজিলার বাচ্চা মনে হয় গিয়ে আরও ৩-৪ দিন আগে হয়েছে, আমি জানি না কেন আমার এটা মনে হইতেছে ৩-৪ দিন আগে হয়েছে। এইটা বুঝলাম কেমনে, তানজিলার ১ তারিখে ছিল, ডেট ছিল যে ১ তারিখে, যেহেতু তানজিলার পেইন উঠে নাই, আমি মনে করি যে এটা ডাক্তাররা বলে যে যেহেতু পেইন উঠে নাই, যদি রাখতে পারে, হ্যাঁ, যদি নর্মাল ডেলিভারির জন্য হয়, ইচ্ছা হয়, যদি নর্মাল ডেলিভারি করতে চায় তাহলে গিয়ে যখন পেইন ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। আর যদি আপনি সিজার চান তাহলে সিজারই করতে পারেন, সমস্যা নেই। কিন্তু গিয়ে তানজিলা ওটা করে নাই। যাই হোক, আমি কেন জানি আমার মনে হচ্ছে যে বাচ্চাটা আগেই হয়ে গেছে, আমার কেন জানি এটা মনে হচ্ছে। কারণ ওই যে তানজিলা মানে বাচ্চা হওয়ার, কিন্তু শুনেন, একটা সিজারি ওটি রুম থেকে বের হয়ে আসার পরেও যখন রোগীরে বের করে, সেই রোগীর স্বাভাবিকভাবে ওইটা বসতে ১ দিন থেকে ২ দিন সময় লাগে, হ্যাঁ। আর শরীর ব্যথা থাকে, তারপর আবার ওই কাটা ছেঁড়ার যে ব্যথা সেইটা থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ব্যথা থাকে। তো সেইখানে তানজিলা এখন মানে খুব স্বাভাবিকভাবে উইঠা হাঁটতে পারতেছে, একজনের সাপোর্ট লাগতেছে যদিও, কিন্তু এই সাপোর্টটাও তো কাজ করে না যখন ওই মানে ওটি রুম থেকে বের হয়ে আসে, বা বুঝেনি তো। আমি কয়েকটা জায়গায় দেখলাম যে তানজিলার ওই একটা ড্রেস পরা ছিল, ওই তারপরে গিয়া তানজিলার দেখলাম আরেকটা ড্রেস পরা, হ্যাঁ, ওই ড্রেস পাল্টাইতেও তো ভাই সোজা হয়ে বসে ড্রেস খুলতেও তো গিয়া লাগবে, নিজের সাপোর্ট লাগবে। তো সেইখানে তানজিলা ওটি রুম থেকে বের হয়ে এসে কাপড় চোপড় চেঞ্জ করে দিছে। আমার কাছে এই জিনিসটা ঘাপলা লাগতেছে, বাট আমি ধরতে পারতেছি না, আমি আপনাদেরকে বলি ধরতে পারতেছি না। যদি কোথাও থেকে কোনো ক্লু পান আমার একটু জানায়েন, অন্ততপক্ষে যদি ভিডিও না বানাইতে পারি তারপরে নিজের মনে সান্ত্বনা দিতে পারবো। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়া যে এই ওই যে পরিষ্কারের কথাটা যে বললাম আমি, সেটা হচ্ছে গিয়ে দেখেন, তানজিলার আশেপাশে যে মানুষগুলো আছে হুট করেই কিন্তু তারা বাইরে থেকে আসতেছে, হুট করেই রুমে ঢুকে যাইতেছে, হুট করেই বেডে থাকতেছে। যদিও ওইখানে মনে করেন যে নিচে ফ্লোরে খাবার খাইতেছে বা কিছু, হ্যাঁ, ওই খাবার যে খাইতেছে, ওই খাবার খাওয়ার পরে কোথায় সাথে তাবিয়াও আছে, এই বাচ্চাটা কোথায় গিয়ে হাত মুছবে, কি করবে না করবে, বুঝেনি তো। একটা তো সেফটি, ভাই আমার সেফটি মানতে সমস্যা কোথায়? সেফটি মানতে তো সমস্যা নাই। তো সেইখানে কোনো নাই, কোনো সেফটি নাই, কোনো কিচ্ছু নাই। পদ্মার চরে যেরকম মানে বস্তি বানায়, বস্তির মধ্যে থাকে, বস্তির মধ্যে খায়, এদেরকে আসলে ধইরা হসপিটাল থেকে কেন বের করে দেয় না? কারণ এই রোগীর যদি কোনো সমস্যা হয় তাহলে তো এই হসপিটাল কর্তৃপক্ষের
কাঁধে যাবে যে হ্যাঁ আপনারা করছেন, আপনারা এইটা করছেন, আপনাদের দ্বারাই হয়েছে। না হলে সামান্য আপনাদেরকে বলি, আমার আমার নিজের রিলেটিভ, ওনার সিজার হয়েছে। সিজার হওয়ার পরে ওনাদের ঘরে একটা বেড়াল ছিল। ওই বেড়াল ছিল পরে গিয়ে আমার আরেকটা ভাবি, মানে উনি হচ্ছে গিয়ে কোনো একটা ঢাকার কোনো একটা কলেজের প্রফেসর বা এরকম কিছু, হ্যাঁ আমি নাম বলবো না কোন কলেজের। তো সেই ভাবি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে শুনছে যে বেড়াল আছে, তো তখন বলতেছিল যে এই বেড়াল থেকে যাতে সাবধান রাখা হয় বাচ্চাকে আর বাচ্চার মাকে, কারণ এই বেড়াল থেকেই কিন্তু গিয়া নোংরা ছড়াইতে পারে। এর জন্য গিয়া বেড়ালটারে যা অবস্থা হয়েছিল জায়গা ওইটা নাই কই, সামান্য বেড়াল ঘরের বেড়াল তো বাইরেও যায় না কোনো কিছু না, তারপরেও গিয়ে ঘরের বেড়াল, সেই বেড়ালের থেকেও দূরে রাখতে বলছে। আর মানুষজনের থেকে তো আরও দূরে, যে সেফটি না মাইনা যাতে না যায়। তো সেইখানে আপনারা দেখেন তানজিলার যে অবস্থা হইতেছে, তানজিলার যেই রুমে রয়েছে সেই রুমের পরিবেশটা আপনারা মানে পর্যবেক্ষণ যদি করেন, ওদের ভিডিওগুলো যদি আপনারা দেখতেন বা যারা দেখছেন তারা দেখবেন যে কি পরিবেশে রয়েছে। বাইরে থেকে যে আসতেছে আইসা গিয়া ওই বাচ্চার পাশে গিয়ে বসতেছে। ওই ক্যামেরা দেখলে বাচ্চা ঢাইকা রাখলে তো লাভ নেই, বাচ্চার ফুটেজ তো সব বের হয়ে গেছে, বের করে দিছি, আর কত কি দেখবো। তাও নির্লজ্জ বেহায়ের মতো গিয়া তারপরেও বাচ্চার মুখ ঢাকা নিয়া করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। লজ্জা লাগে না? এই ব্যবসা বাণিজ্য না কইরা গিয়ে আগে মানুষের সেফটি দেখ। ওই যে এখন কইতে হয় জারজের বাচ্চা জারজ হয়েছে, ওই জারজটারে যে তোরা দুনিয়া তাই না বেচা কিনা করতেছস, তা সেই জারজের যে ঠিক মতো খেয়াল খুশি রাখতেছস না, তো ওই বাচ্চা যদি ফুটুস করে নাই হয়ে যায় তখন তোকে ব্যবসায় দিয়ে ধস নাই যাইব। তো তোকে ব্যবসা বাড়াইতে হইলে তা আগে তো বাচ্চার পাশে ওই জারজের বাচ্চাটা জারজরে তো ভালো করে রাখ। আমার এগুলো কইতে হইতেছে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ওই কেন কইলাম, তানজিলার বিয়ের সময় গিয়ে বাপ্পি নাম দিছে, যেটা একদম অবৈধ। বাপের যদি মৃত্যু হয়ে থাকে, বাপের যদি মইরাও যায়, তারপরেও গিয়ে নাম উল্লেখ করতে হবে। আর এটা যারা নাম উল্লেখ করবে তারা জানে যে যে মারা গেছে তার নাম বসানোর আগে মৃত উল্লেখ করে দিবে যদি মারা যায়। তো সেইখানে বাপ্পি নাম দিছে। সুতরাং এই বিয়ে অবৈধ, বাচ্চাও অবৈধ। এইখানে আয়সা আমাকে মানে হাদিস কোরআন দিয়ে কথা কইলে তো হবে না। আপনাদের থেকে বড় বড় ইয়ারা, ওই ইসলামিক স্কলাররা এটার ফতোয়া দিয়া দিছে। সুতরাং আপনাদের মতো ওই যে ডিজিটাল হাজিগুলার বক্তৃতা আমার শোনার দরকার নেই। আচ্ছা, এখন আজকের ঘটনা আমি আপনাদেরকে বলি। তিশা সকালবেলা নাস্তা খাইতেছে, হসপিটালে বইসা নাস্তা খাইতেছে ওই রুমে। এখন খাবার দিছে, খাবারটা কিভাবে নেওয়া দরকার, কিভাবে নেওয়া দরকার আপনারা বলেন আমারে। হাত পরিষ্কার আছে, আমাদের হাত সেকেন্ডে ময়লা হয়, সেকেন্ডে হয়। আমি নিজেও হাত ধুইয়া আইসাও যখন খাইতে বসি, তারপরে না কেন জানি মনে হয় যে আমার হাতে ময়লা, আবার ধুইতে যাই, ধুয়ে আবার আসি, লাস্টে সাবান ঘষা তারপরে এসে খাইতে বসি। কারণ এখন বর্তমান সময়ে যেরকম কাহিনী হইতাছে, হসপিটালে হচ্ছে গিয়া যে ডায়রিয়া এটা সেটা হচ্ছে। নিজের সেফটি নিজের রাখা ভালো না। আর আমরা আমাদের ঘাম টাম এগুলো শরীরের মধ্যে লাগা থাকে, ময়লা জীবাণু এগুলো লাগা থাকে, দেখা গেছে যে হাত ধুতে সমস্যা করি। তো সেইখানে গিয়ে আবার সিজারিয়ান মানুষের রোগীর পাশে গিয়ে খাইতে বসে, সেইখানে আপনারা দেখেন তিশা খাবার খাইতেছে, খাবারের মধ্যে হাত ঢুকাই দিয়া, থাকে না যে একটা চামচ বা কিছু, সেটা কিন্তু নেয় নাই, সেটা সাপোর্ট নেয় নাই, সে ডাইরেক্ট
আলু ভর্তার বাটির মধ্যে হাত ঢুকাইলো, ওই আলু ভর্তার ইয়ার সাথে আরও নিচে ভাত কি ডিম ভাজা সেটা দেওয়া। তাহলে চিন্তা করেন এরা আসলে কিসের পয় পরিষ্কার, উল্টা আরও পারুল খালারে বলে কি যে পয় পরিষ্কার হয়ে রান্না বাড়া কইরো, পয় পরিষ্কার হয়ে কাইটো, পয় পরিষ্কার কইরো, অথচ নিজের হাতের মধ্যে 100 মন ময়লা লয়ে খাইতে বসে নিজেই ওই সিজারিয়ান মানুষের আশেপাশে রোগীর পাশে বয়া মানে খাওন দাওন গল্প গুজব এটা হেডা করতেছে। জামা যেটা দেখতেছি হেডেই পয় পরিষ্কারের কোনো নাম বালাই নাই। মানে নিজের মতো করে নিজে চলতেছে, যেমন ঘরে চলছে, 7 দিন গোসল করে নাই, 8 দিন গোসল না করে থাকছে, সেরকমভাবেই থাকতেছে। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার আরও অনেক কিছু কথা আছে। আমার কথা বলতে বলতে আসলে সালাম দেওয়ারও কথা মনে ছিল না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলি, যে কথাগুলো আমার কাছে অনেক খটকা লাগছে। বাচ্চাটা আসলে কার? আপনারা তো দেখতেছেন যে সাকিব কোলে নিছে, যেহেতু সাকিবের সময় সাকিব আছে, সাকিবের সামনে রেখে গিয়ে বাচ্চা হয়েছে। বাচ্চা মানে সাকিব হচ্ছে গিয়ে একটা সার্টিফিকেট, এইটাই আর কি বুঝেছে। আমার না কেন জানি মনে হইতেছে গিয়ে এই বাচ্চা তানজিলা বাপ্পির, আমার এটা মনে হচ্ছে। আপনারা নাউজুবিল্লাহ কইলেও আমার কোনো কিছু যায় আসে না, আপনাদের নাউজুবিল্লাহ কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হবে সেটা আপনারা জানেন না। সেটা যদি জানতেন অন্তত পক্ষে ওই সমস্ত নোংরাদেরকে সাপোর্ট করতেন না। আচ্ছা, কথা হলো যে বাপ্পির সন্তান, এটা কেন বললাম, মানে তানজিলার বাপ্পির সন্তান এই কারণে বললাম যে গতকালকে তানজিলা মানে নানা, হ্যাঁ, আসল নানা যারা থাকে তারা তাদের নাতির প্রতি কিন্তু একটা আলাদা মায়া মমতা ভালোবাসা থাকে। হ্যাঁ, সেটা মানে এটা ক্যামেরার সামনে হোক বা মানে কোনোভাবে ওটা উপস্থাপন করার মতো না, কিন্তু বাপ্পি যেরকমভাবে কইতাছে একেবারে মন ভরে গেল, প্রাণ ভরে গেল। তারপরে কোলে নেওয়ার সময় বলতেছিল যে আমার সোনা বাচ্চা। আচ্ছা, সোনা বাচ্চা কেন হবে বাপ্পির? কিসের জন্য সোনা বাচ্চা হবে? এটা তো কোনো কথাই না। বাপ্পির সোনা বাচ্চা কেন? বাপ্পি বলতেছে আমার সোনা বাচ্চা। এখন আমার সোনা বাচ্চা এইটা কেমন ধরনের কথা? হ্যাঁ, তো এই সমস্ত কথাগুলা কে বলে, কারা বলে, কাদের সাথে বলে, হ্যাঁ, কি কারণে বলে, এটা তো আপনারা জানেন। যে আমার সোনা বাচ্চা বলতে আমরা কি বুঝাই? সোনা বাচ্চা বলতে তো আর নাতিরে বোঝানো হয় না। হ্যাঁ, ধরে নিলাম 10 মিনিটের জন্য ধরে নিলাম বাপ্পির নাতি হইছে। এখন এই নাতি হয়েছে দেখা যে বাপ্পি সোনা বাচ্চা বলবে তেমনটাও কিন্তু না। বাপ্পির তো বাচ্চা না, বাচ্চা আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা মানে আমার বাচ্চা, সোনাটা বাদ দিলেই আমার বাচ্চা হয়ে যায়। তাহলে এই সমস্ত কথাবার্তা একজন নানার মুখ থেকে কি বের হয়? বা একজন নানা কি এই ধরনের কথা বলতে পারে? যে এইটা বলতে পারে আমার ভাই, এইটা বলতে পারে যে আমার ভাই, যদি মেয়ে হয় তাহলে বলতে পারবে যে আমার বোন, হ্যাঁ, আমার ভাই, আমার বোন, আমার ভাইয়া, বা থাকে না আমার ভাইয়া বা আমার আপু থাকে না, একটা বলতে পারে, বা নানু ভাই একটা বলতে পারে না। কিন্তু সেখানে বাপ্পি বলতেছে আমার সোনা বাচ্চা। আমি তো কনফিউজড হয়ে গেছি যে বাপ্পির সোনা বাচ্চা বলতে বাপ্পি কি বুঝাইছে এখানে। হয় বাপ্পির সন্তান, না বাপ্পির সন্তান হইতেই পারে, কারণ এদের তো জাত ধর্ম কোনো কিছু নাই। এদের জাত ধর্ম যদি থাকতো তবে তো আর মানে সৎ বাপ নিজের বাপ হইতো না, বা সৎ মেরে
যাই হোক, আমি ওগুলো নিয়ে কিছু বলতে চাই না। বাপ্পি যেরকমভাবে নিজেকে উপস্থাপন করতেছে, তার সোনা বাচ্চা সোনা মেয়ে, আমার জানি বাপ্পির ওই কথার পরে কোনো একটা কথার ভিত্তিতে মনে হইল যে এই বাপ্পি দরজা লাগাইয়া তানু মণ্ডলের সাথে পড়ালেখা করছে। তো সেইখানে সরি, বাপ্পি বলতেছিল যে আমার মেয়েটাও ছোট, এই ছোট বয়সে মা হইছে। হ্যাঁ, তো এইটা আর কি বললো। তো আমার কথা হচ্ছে গিয়া যে তোর মেয়েটা যে ছোট নাকি বড়, বাপ্পি তুই কি টেস্ট কইরা দেখিস নাই? ওই যে দরজা লাগায় যখন পরীক্ষার পড়াইতি, তারপরে গিয়া ওই যে তিশার সাথে তিশার যখন মানে তাবিয়া যখন হইছে, সেই সময় গিয়া দরজা লাগায় ঘুমাইতো। তিশা একদিন গিয়া নিজে মোবাইলে মানে ভিডিওতে বলছে যে বাপ্পি সাহেব আর গিয়া তানজিলা ঘুমাইতেছে, এদেরকে ডাকলে এরা মাইন্ড করবে, ডিস্টার্ব হবে, এদেরকে ডাকা যাবে না। তো তখনকার গিয়া আর কি ওইটা হচ্ছে কি তাবিয়া হওয়ার পরে। তো যাই হোক, দরজা লাগায় ঘুমাইতেছে, দরজা লাগায় বাপ মেয়ে শিয়ানা বাপ মেয়ে জীবনেও ঘুমাবে না। আর তাবিয়া যে সময় হয়েছে তানজিলা তখন ভালো বড়, তখন হয়তো 15-16 বছর হয়েছে। কারণ ইয়ার যখন বিয়ে হয়েছে, ওই যে তিশার যখন বিয়ে হয়েছে তখনকাই গিয়ে দেখা গেছে যে তানজিলার বয়স হচ্ছে গিয়া মরিয়মের থেকে বড়, 13, 14, 15 এরকম হবে, বা এইরকমের আশেপাশেই হবে। তারপরে যখন তাবিয়ে হয়েছে তখন তো তানজিলা পুরাপুরি বড়। হ্যাঁ, একদম নাবালিকা, নাবালিকা না, সাবালিকাই হয়েছে। তো সেখানে তখন বাপ্পিকে তুমি দেখো নাই ভাইয়া, বাপ্পি ভাইটু, তুমি দেখো নাই যে তোমার মেয়ে তখন ছোট ছিল না বড় ছিল? ছোট বড় ছিল। দুষ্টু কথা আমার এখন মুখ থেকে বাইরেইতেছে না। তো তুমি তো তোমার মেয়ের টেস্ট করছো যে বাঁশ খাম্বা, তোমার মেয়ের বাঁশ খাম্বার লোড তোমার মেয়ে নিতে পারে না পারে, সেটা তো তুমি ভাইয়া টেস্ট করে দেখেছো। তো তুমি তোমার মেয়েকে ছোট বলো কিভাবে? আর যেই মেয়ে, হ্যাঁ, একটা দামড়া বেটা, যেই মেয়ের একটা বাঁশ বা খাম্বা নেওয়ার লোড থাকে, সেই মেয়ে ছোট হয় কিভাবে? ছোট হয়? এই মেয়ের বিয়ের আগ পর্যন্ত বাপ্পি তানজিলারে ভোগ করে গেছে। তানজিলারে যদি ডিএনএ করানো যাইতো, হ্যাঁ, কোনো কারণে, বা এই বাচ্চার যদি ডিএনএ করানো হয়, তাহলে কিছু না কিছু হলেও পাওয়া যাবে। আমি এটা একদম ড্যাম শিওর হয়ে বলতেছি। বাপ্পির অনুভূতি মানে মনে হচ্ছে যে বাপ্পির সন্তান বাপ্পি কোলে নিছে, এই প্রথম কোলে নিছে। আপনারা দেখেন। আর সেখানে নানা হওয়ার না, ভাই এগুলো জানি, আর এগুলার আছে, অভিজ্ঞতা আছে, এগুলো জানি। যারা নানা হইছে বা ভবিষ্যতে হবে তারাও জানে যে তাদের অনুভূতি কিরকম। ওগুলো নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। নানা নাতির ভালোবাসা হচ্ছে গিয়ে নানা বলেন বা নাতি বলেন, এদের ভালোবাসা হচ্ছে গিয়ে পবিত্র ভালোবাসা। এদের ভালোবাসাটা আমি কোনোদিনও ছোট করে দেখবো না। কিন্তু বাপ্পির আসলে যেই ভালোবাসা দেখা যাচ্ছে, সেই ভালোবাসাটা আসলে বাপ্পির মানে বুঝিনি। তো মানে নিজের সন্তানের জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসাটা হয়েছে, বুঝছেন? তো এখন অনেকে অনেক কথা বলতে পারবেন, অনেকে অনেক কিছু বলবেন, আমার সেটার দরকার নেই। অনেকের অনেক কথা আমার কোনো কিছু যায় আসে না। আমি অনেক কথা আমি এবার মাথায়ও নিই না। বাপ মা কইছে কি যে সবসময় একটু মানে অনেক কিছুরে ছাড় দিতে হয়, এটা শিখাইছে, এর জন্য ছাড় দিয়ে দিই। আসেন, তো এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়া, আমারে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছে, যেই কারণে আমি বলতেছি। সেটা হচ্ছে গিয়া যে দেখেন,
তিশারা কিন্তু সেকেন্ডে সেকেন্ডে রিলস ভিডিও আপলোড দিচ্ছে। আপনারা যদি জিনিসটা খেয়াল করেন, ওদের চ্যানেল বলেন, ওদের ফেসবুক পেজ বলেন, ওরা কিন্তু যাবতীয়ভাবে ওদের রিলস, ওদের ভিডিও ওরা একাধারে আপলোড দিচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস আপনারা বলেন যে যার মেয়ের একটা সিজার হতে যাচ্ছে, মানে কাটা ছিঁড়া, ওই ঘর থেকে বা ওটির রুম থেকে ওর মেয়ে আসতেও পারে, মানে বাইরেতেও পারে, নাও বাইরেতে পারে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে যখন থাকে, তখন সেই মেয়ের মা কি পারে যে মানে ভিডিও নিয়ে ব্যস্ত, সে দুষ্টামি ফাইজলামি এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকতে কি পারে না। কিন্তু আমাকে লন্ডনের এক আপু আমাকে বলতেছিল যে আপু, তুমি এই বিষয়গুলো একটু দয়া করে প্লিজ উঠায়া ধরো, যে কোন মাটা আছে মেয়ের স্বাভাবিক যে ডেলিভারি করে বা নর্মাল ডেলিভারি করে, তখনও কি কোন মাটা আছে যে তার মেয়ের মানে ওই ডেলিভারি রুমের সামনে গিয়া হইলেও মা বা এরকম ভিডিও করে। তিশা এরপরে গিয়ে আমি যখন আবার একটু খোঁজ খবর নিলাম বা আবার একটু করলাম, আমি কেন জানি না, ওই আপুটার কমেন্টের পরে, হ্যাঁ, ওই আপুটার যখন আমার এই কথাগুলো বললো কমেন্টের পরে, যখন আমি জিনিসগুলো খুঁজলাম, দেখলাম কি মা কারোরই কোনো নাই, ঠিক আছে, না ছেলের মার আছে, মানে ওই গ্রুপের আছে, না এই গ্রুপের আছে। যেমন তিশার কথা বলি, বাপ্পির ভিডিওতেই দেখা গেছে যে তিশা রুমে বসে, বাপ্পি না, সরি, কার ভিডিওতে জানি, তানজিলা যে ব্লগটা দিছে, আমি এখন বইলা দিই, তানজিলা যে ব্লগটা দিছে, সেই ব্লগের মধ্যে দেখা গেছে যে তিশা উপরে, মানে ওই যে আরেকটা বেড আছে না, 2টা বেড, তো আরেকটা বেডের মধ্যে গিয়া তিশা মোবাইল হাতে নিয়া ব্লগ করতেছিল, ভিডিও করতেছিল, মোবাইল ক্যামেরা ওপেন করা ছিল। তারপরে গিয়া যখন সাকিবের মা ক্যামেরাটা ঘুরাইছে, সেই সময় দেখা গেছে যে তিশা ক্যামেরাটা অফ করে দিছে। আমার একটা কথা বুঝেন, যার মেয়ের এত সিরিয়াস অবস্থা, এত ক্রিটিক্যাল অবস্থা, সেই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে সেই মা কিভাবে গিয়া ব্লগ থেকে শুরু করে নানাবিধ অ্যাক্টিভিটিসগুলো আছে, বাহিরে গিয়া ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ভিডিও বানানো, এটা কিভাবে পারে, কিভাবে করে? দেখেন, যেখানে মানুষ সিজার বা ডেলিভারির মতো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, সেইখানে গিয়ে আল্লাহ ছাড়া আর কোনো উপায় থাকে না, আল্লাহকে স্মরণ করতে হয়। আর সেইখানে গিয়ে তারা একটার পর একটা ব্লগ, আপনারা যদি তিশার ফেসবুক পেজটা দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন যে একজন মা কিভাবে তার ফেসবুক পেজের মধ্যে এত শত ভিডিও দেয়। এর জন্যই সে কি করছে, ওই তানজিলারে তার কাছে নেয় বা তাদের আশেপাশে বাড়ির, মানে সে যে মা, তার বাড়িতে যে রাখবে এইটা সে করে নাই। সে কি করছে, সমস্ত কিছু চাপাই দিছে সাকিবের মা বাপের উপরে। সাকিবের মা সব কাজ করে, তেল থেকে শুরু করে সমস্ত কিছু, তেল মাজা, এটা সেটা সমস্ত কিছু করে, রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছু আনে। আর সেইখানে শুধু সে ম্যাডামের মতো করে খায় আর ভিডিও বানায় আর ওর থেকে নেয়। সব থেকে আশ্চর্য হইলাম যে মানুষের কাছ থেকে রিভিউ নিতেছে, যেমন মনে করেন যে বাচ্চা হয়েছে, এর জন্য সবার কাছ থেকে রিভিউ নিতেছে, তোমার অনুভূতি কি, তোমার কি, তোমার এটা কি, সেটা কি, মানে
জোর করে কাঁঠাল পাকানোর মতো অবস্থা, ঠিক আছে? যে জোর করে কাঁঠাল পাকাইতে গেলে যা করতে হয় সেরকম জোর করে কাঁঠাল পাকাইতেছে, তাও তানের দেয়া। তানের গলাটা শুনছেন পুরা হিজলা হিজলা। হ্যাঁ, মানে এই বয়সে ঠিক আছে, বয়সে এক এক বয়সে এক এক রকম সুর হবে, কণ্ঠ হবে, এটা স্বাভাবিক। কিন্তু কোন ধরনের ভয়েস দিচ্ছে, কোন ধরনের কি দিছে আল্লাহর মাবুদ, এগুলারে কিতা কইতাম আমি, আমার মানে কইতে গেলেও গায়ের মধ্যে খালি কিরকির 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 করতেছে। এই কিছু কনের মতো নাই। মানে পারে কি জানেন, বাংলা ভাষা কইতেন, বাংলা ভাষা কইলেও নিজের মুখ খারাপ হয়, আর কিচ্ছু হয় না। তো এই যে তানজিলার কাছে আজকে দেখলাম তানজিলারে জিজ্ঞেসে, মা তুমি কোথায় ঈদ করবা মা? তানজিলারে আবার জিগাইতে কয়, ওর নাম জানি কি তিশা, বাপ্পিরে জিগাইতেছে যে তোমার মেয়ে কোথায় ঈদ করবে? ওরে বাবারে বাবা, তোমার মেয়ে, তোমার মেয়ে, তোমার মেয়েটা হইল কেমনে রে? ওই যে সাকিব্বা যে পোলাটা কুলে নিছে, হিরুহুম কি ওই ওই কি কয় বদা কি তানজিলারে কোনোদিন কুলে নিছিল ছোটবেলায়? তোমার মেয়ে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে সারে না। তো বাপ্পি কি করছে জানেননি, ওর এত এক্সাইটমেন্ট ছিল, ও পাপিয়ারা কিন্তু শুরু থেকে জানতো তানজিলার ছেলে হবে, ঠিক আছে? পাপিয়ারা শুরু থেকেই জানতো তানজিলার ছেলে হবে, আল্ট্রাসাউন্ড করাইছে, মানে তখন থেকে একটু সিমটম ছিল, আল্ট্রাসাউন্ড করায় আরও পুরাপুরিভাবে প্রপারভাবে জানতে পারছে যে হ্যাঁ তানজিলার ছেলে হবে। এদিকে বাপ্পি গতকালকে কইল যে সবাই ওটি রুমের সামনে দাঁড়ায় আছে কি বাচ্চা হবে সেটা দেখার জন্য, হ্যাঁ কি বাবু হয়েছে। ওদিকে কিন্তু তাবিয়া বইলা দিছে যে ছেলে বাবু হয়েছে গেল হেডা। এখন পাপিয়ারা জানতো যে ছেলে হবে, তো বাপ্পি যখন গিয়া সবাই জানাইছে ফোন দিয়া যে নাতনি হয়েছে, তখন গিয়া পাপিয়ারা একটু কনফিউজড হয়ে গেছিল যে কিরে শুনলাম ছেলে, এখন শুনি মেয়ে। হ্যাঁ, পরে গিয়া ভালো করে স্পষ্টভাবে ক্লিয়ার হইলো যে না, হইছে, ছেলে হইছে, ঠিক আছে? তাইলে বুঝেন বাপ্পি মানে হুতাশে ঠেলায় ও ওই বাচ্চার জেন্ডারটা পর্যন্ত চেঞ্জ করে দিছিল। তবে এক হিসাবে ভালোই হইতো, আমার মনে হয় কি ওরা চাইতাছিল যে একটা মাইয়া হোক, বুঝছেন? কিন্তু মাইয়াটা হয় নাই, পোলা হইছে। না, মাইয়া হইলে আবার বেশি ফায়দা, তিশা বাপ্পি এবার বেশি ফায়দা নিতে পারতো মাইয়া হইলে। বুঝেনি তো, মাইয়ারা যদি একটু গুইরা কমরটা দেখায় হলেই তো ভিউস হয়। যেমন মরিয়মের ক্ষেত্রে, মরিয়ম রে বেচা মনে করেন এখনকার গিয়া আরিফের লেগে জায়গা জমি এইটা সেইটা কিনতেছি। তো যদি তানজিলার হইতো, মাইয়া হইতো, তাইলে বাপ্পি তিশা যে কি পরিমাণের ফায়দা নিত আপনারা মানে বুঝা সারবার পারবেন না। হ্যাঁ, তো সেটা আর হইল না, পোলা হইছে। এর জন্য গিয়ে মনে করেন যে হয়তো এর জন্যই তিশার ওদিনকার থেকে মন খারাপ। আর তিশার কিন্তু প্রচণ্ড মন খারাপ, কোনো কিছু একটা অবশ্যই হইছে বা কাহিনী কিছু একটা আছে, যেই কারণে করছে। এই যে বাপ্পি যে এত মেয়ে করে, এত নাতি যে করতেছে, মিষ্টি নিছে ভালা কথা, নাতিরে দেখতে যে গেল, প্রথমবার যে নাতিটারে দেখতে গেল, নাতি মারায় হালার ঘরে হালা, এত নাতি যে মারাইতেছে। তো মিষ্টির সাথে নাতিরে পরনের লেগা যে কয়েকটা ওই গেঞ্জির স্যুট বা নিমা পাতলা কাপড়ের যে নিমাগুলা থাকে সেইগুলা কি
ওর হাতেও উঠে নাই। একটা নিমার দামই আর কত হইতো, 100 নিমার দামই আর কত হইতো। ছোটো বাচ্চা কাপড় চুপড় বা একটা নিত, ওই যে সেটগুলা বিক্রি করে না বাচ্চাদের, ওই লোলদানি এটা সেটা হ্যান ত্যান হাবিজাবি ন্যাপি ট্যাপি এগুলা সুদ্ধা যে থাকে না, ওগুলাই একটা নিত। নিয়ে নাতিরে দেখতে যেত, হুদায় 1 কেজি মিষ্টি নিয়ে গেছে দৌড়ায় কুত্তার মতো লেওয়াইতে লেওয়াইতে, নাতি দেখমু। ওইটার থেকে কত যে ভিউজ হয়েছে, আর ওই ভিউজের থেকে যে কত টাকা উঠছে, আপনাদের কোনো আইডিয়া আছে? আপনারা জানেন? মানে আমি তো অবাক হয়ে গেছি যে না কিভাবে পারলো যে এইরকম একদম মানে খালি হাতে গেছে, তাও আবার নিজের একেবারে সুশীল নানা দাবি করতেছে। বাপ্পি মানে যখনই গিয়ে বাচ্চাটা হয়েছে তখনই তো বাপ্পির তেসার উচিত ছিল গিয়ে আগে বাচ্চার জন্য কিছু কাপড় চোপড় কিনা আনা, না অগো তো আর ওয়েট করার দরকার ছিল না। সেইখানে কাপড় চোপড় দিছে, এক মহিলা গেছিল বলে তানজিলার বাচ্চারে দেখতে, সে বাচ্চারে দেখতে যায়া ওই 1 স্যুট কাপড় চোপড় দিয়েছে, মানে ওই একটা সেট, বক্সের মধ্যে একটা সেট, ওই সেটটা দিয়েছে। চিন্তা করেন বাপ্পি আসলে কুমুকি ও যে জাতে মাতাল তালে ঠিক, সেইটা আপনারা এই যে বুঝালন। আরও এমনি অনেক কিছু দেখতে পারবেন, বুঝছেন? তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করতাম না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং ঈদ কেমন কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে, ভালো থাকবেন সবাই।